আসসালামু আলাইকুম। গাজা ভূখণ্ডে ইসরায়েলের এবারের আগ্রাসনের সমাপ্তি ঘটেছে অস্ত্রবিরতির মাধ্যমে। গত ১৩ বছরে এটা ছিল ইসরায়েল ও হামাসের মধ্যে চতুর্থ দফার যুদ্ধ। এবার ইসরায়েলের ১১ দিনের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলা ছিল খুবই জটিল প্রকৃতির এবং বিরতিহীন। এবারের যুদ্ধে কার্যত হামাসেরই বিজয় হয়েছে, যদিও উভয় পক্ষই বিজয় দাবি করছে। করাটাই স্বাভাবিক, কেননা এই যুদ্ধে অচলাবস্থা তৈরি হয়েছিল। ইসরায়েল যেমন গাজায় বিরতিহীনভাবে বিমান হামলা চালিয়েছে, তার পাল্টা ব্যবস্থা হিসেবে হামাসও ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিরতিহীনভাবে রকেট ছুড়েছে। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো গাজা যুদ্ধের সামরিক বিশ্লেষণ। এবার সামরিক সংঘাতের পাশাপাশি দুই পক্ষের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। মিডিয়ার পাশাপাশি সামাজিক নেটওয়ার্কে চালানো হয়েছে এই মনস্তাত্ত্বিক যুদ্ধ। এর লক্ষ্য ছিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই জনমতকে প্রভাবিত করে নিজেদের পক্ষে আনা। একই সঙ্গে দুই পক্ষই তাদের সমর্থকদের এটা বোঝানোর চেষ্টা করেছে যে পরিস্থিতি তাদের অনুকূলে রয়েছে, কিন্তু বাস্তবে কি ঘটেছে তা কিছুটা পরিমাপ করা যেতে পারে। বিশ্লেষকরা মনে করেন হামাস আগের যে কোনো সংঘাতের তুলনায় এখন ঘন ঘন এবং ইসরায়েলের অনেক ভিতরে রকেট হামলা চালাতে সক্ষম। গত ১৫ বছরের ইসরায়েলি অবরোধের পরও ইরানের সহায়তায় হামাসের সেই সক্ষমতা অর্জিত হয়েছে। এবারের সংঘাতে হামাস তা প্রমাণ করে দিয়েছে। এবারই প্রথম হামাস ইসরায়েলে আয়াস 250 রকেট ছুড়েছে। এটির পাল্লা ২৫০ কিলোমিটার বা ১৫৫ মাইল। নিরপেক্ষ বিশ্লেষক ফাবিয়ান হিন্স মনে করেন স্বল্পতম সময়ের মধ্যে একই সাথে কতগুলো রকেট ছোড়া সম্ভব সেটা এবারের যুদ্ধে হামাস দেখিয়ে দিয়েছে। ইসরায়েলও দ্রুততার সাথে এবং বিধ্বংসীভাবে হামাসের হামলার জবাব দিয়েছে। হামাসের একই সাথে ও বিস্তৃত পরিসরে অসংখ্য রকেট হামলার সক্ষমতা ইসরায়েলকে কার্যত প্রতিরক্ষাহীন অবস্থায় ফেলে দিয়েছিল। হামাসকে কারা এসব অস্ত্র সরবরাহ করে? কয়েক বছর আগেও সুদান হামাসকে অস্ত্র দিয়ে সহায়তা করত। বিশেষ করে অস্ত্র সংযোজন করার সরঞ্জাম চোরাই পথে মিশর হয়ে গাজা এসে পৌঁছাত। সুদানের শাসক ওমর আল বাশিরকে ক্ষমতাচ্যুত করার পর ২০২০ সালে ইসরায়েলের সাথে সুদানের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়, ফলে হামাসের এই সহায়তা বন্ধ হয়ে যায়। অতীতে সিরিয়াও হামাসকে রকেট সরবরাহ করত। বর্তমানে ইরান হচ্ছে হামাসের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। হামাস তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ৪৩৬০টি রকেট ও মর্টার বোমা নিক্ষেপ করেছে। ইসরায়েলের হিসেব অনুযায়ী এসব হামলায় ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন ইসরায়েলি সেনা এবং নারী ও শিশুসহ ১১ জন বেসামরিক লোক রয়েছে। হামাসের হামলায় ইসরায়েলের মোট জনসংখ্যার ২৫% মানুষ যুদ্ধের আঁচ অনুভব করেছে এবং জীবন বাঁচাতে শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ইসরায়েলের প্রবল সামরিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও এর বিরুদ্ধে হামাস তাদের সীমিত শক্তি নিয়েই রুখে দাঁড়িয়েছে এবং অসীম সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়ে লড়াই করে গেছে। হামাস তাদের রকেটকে খুবই বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেছে। হামাস তাদের সামরিক সক্ষমতা আগের চেয়ে অনেক গুণ বাড়িয়েছে। তাদের রকেট এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এগুলোর পাল্লাও বাড়ানো হয়েছে। তারা একাধিক স্থান থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়েছে। এই কৌশল ব্যবহার করে হামাস ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। এর ফলে হামাসের অনেক রকেটই ইসরায়েলের অনেক ভেতরে গিয়ে আঘাত এনেছে। অন্যদিকে যেসব রকেট আয়রন ডোম ঠেকাতে পেরেছে সেগুলোর মধ্যে বেশ কিছু ইসরায়েলের বিভিন্ন নগর ও শহরে বিস্ফোরিত হয়ে লোকজন হতাহত হয়েছে ও সম্পদের ক্ষতি হয়েছে। হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হচ্ছে রকেট তৈরি, সেগুলো মজুত করে রাখার ও ছোড়ার সক্ষমতা বৃদ্ধি। কেননা ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বাহিনী সবসময় চেষ্টা করেছে হামাসকে এমন তৎপরতা থেকে বিরত রাখতে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এ ব্যাপারে খুবই তৎপর ছিল। হামাসের রকেট তৈরি ও মজুদের সক্ষমতা ধ্বংস করতে মোসাদ বেশ কয়েকবার
অভিযান চালিয়েছে গাজায়, কিন্তু ইসরায়েলের সব চেষ্টাই ব্যর্থ করে দিয়েছে হামাস। ফিলিস্তিনি যেসব প্রকৌশলী মালয়েশিয়া ও তিউনিশিয়ায় অবস্থান করে হামাসের রকেট উন্নয়ন বা সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করত, তাদেরকে হত্যা করেছে মোসাদের এজেন্টরা। কিন্তু এতে হামাস দমে যায়নি। হামাসের বেশ কিছু রকেট লিবিয়া থেকে চোরাই পথে মিশর ও সিনাই উপদ্বীপ হয়ে গাজায় পৌঁছেছে, আর কিছু রকেট ইরান থেকে সুদান হয়ে সাগর পথে গাজায় পৌঁছেছে। তবে অধিকাংশ রকেটই স্থানীয়ভাবে উৎপাদন করা হয়েছে। গাজায় হামাস ও ইসলামিক জিহাদের প্রকৌশলীরা রকেটের উন্নয়ন ঘটানোর জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। এসব প্রকৌশলীর অনেকেই বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। তারা এখন লেবাননের সশস্ত্র গেরিলা সংগঠন হিজবুল্লাহ সহায়তা ও পরামর্শে বিভিন্ন ধরনের রকেটের উন্নয়ন ঘটানোর কাজ করে যাচ্ছেন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে হামাসের সক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে। সংগঠনটি মনে করে যে জেরুজালেম ও আল আকসা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফিলিস্তিনি জনগণের। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দুর্বল অবস্থানের কারণে সেখানেও সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে হামাসের অবস্থান সংহত হচ্ছে এবং জনপ্রিয়তা বাড়ছে। ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতাকে দুর্বল করার জন্য সবসময় চেষ্টা করে আসছে, যথেষ্ট সাফল্য পেয়েছে। এবারের সংঘাতের আগে বেশ কয়েকটি গোপন অভিযানে ইসরায়েল হামাসের অস্ত্র ভাণ্ডারের কিছু ক্ষতি সাধন করতে পেরেছে বলে দেশটি দাবি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা গাজা সংগঠনটির মনুষ্যবিহীন আত্মঘাতী ড্রোন, গ্লাইডার ও বিস্ফোরক ভর্তি প্যারাসুট সহ বিভিন্ন ধরনের অস্ত্রের ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে। এছাড়া সাগরে হামাস যেসব অস্ত্র ব্যবহার করে থাকে সেগুলো ধ্বংস করা হয়েছে। এর ফলে হামাসের সামরিক শক্তি অনেকাংশেই দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েল আরও বলেছে তারা ভূগর্ভের অনেক গভীরে ও মাটির উপরে কংক্রিটের শক্তিশালী প্রতিবন্ধকতা তৈরি করেছে। বিশেষ করে সাগরের তলদেশের কয়েকশো মিটার নিচে তৈরি করা এসব প্রতিবন্ধকতা হামাসের বাইরে থেকে অস্ত্র পাচার করে আনার পথ বন্ধ করেছে। এছাড়া হামাস যোদ্ধাদের সুড়ঙ্গ থেকে হঠাৎ বের হয়ে ইসরায়েলে হামলা চালানোর এবং ইসরায়েলি নাগরিকদের অপহরণ ও হত্যা করার পথও বন্ধ করেছে। এবারের যুদ্ধে ইসরায়েল তার প্রযুক্তিগত ও গোয়েন্দা দক্ষতার উন্নয়ন ঘটিয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। হামাস যেসব রকেট ছুড়েছে তার 30% ইসরায়েলে পৌঁছার আগেই বা মধ্য আকাশে ধ্বংস করা হয়েছে কিংবা খালি জায়গায় গিয়ে পড়েছে। খুব অল্প সংখ্যক রকেট ও মর্টার বোমায় টার্গেটে আঘাত হানতে সক্ষম হয়, কিন্তু তারপরও ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা পরিষ্কারভাবেই ফুটে উঠেছে। ইসরায়েল দাবি করেছে যে তারা হামাসের বেশ কিছু সিনিয়র কমান্ডারকে হত্যা এবং তাদের ভূগর্ভের অসংখ্য বাংকার ও টানেল ধ্বংস করে দিয়েছে। এসব বাংকার ও টানেলকে হামাস তাদের প্রতিরক্ষা, আত্মগোপন করে থাকা, গোপন অভিযান পরিচালনা ও ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ করার কাজে ব্যবহার করে থাকে। এসব টানেল ও বাংকার নির্মাণ করতে হামাসকে অন্তত $1 বিলিয়ন ব্যয় করতে হয়েছে। ইসরায়েল দাবি করেছে হামাসের 100 কিলোমিটার দীর্ঘ টানেলের প্রায় 30%ই ধ্বংস করে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইত হামাসের টানেল নির্মাণ সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করেছে। এ কাজে তারা গাজার কিছু ফিলিস্তিনিকে অর্থের বিনিময়ে এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছে। আবার মাঝে মাঝে হামাস ত্যাগ করা সদস্যরা এসব টানেল ও বাংকারের ম্যাপ ও ড্রয়িং দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে। এছাড়া ইসরায়েলি বিমান বাহিনী বিশেষ ধরনের বোমার উদ্ভাবন করেছে যেগুলো গাজার বালুকময় গিরিখাতে ভালোভাবে হামলা চালাতে সক্ষম। তবে যুদ্ধবিরতির পর হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার তার বিজয় ভাষণে বলেছেন ইসরায়েল তাদের 500 কিলোমিটার দীর্ঘ টানেলের মাত্র 5%ই ক্ষতি করতে পেরেছে। ইসরায়েলি সেনা কমান্ডাররা আশঙ্কা প্রকাশ করেছেন হামাস হয়তো আবারও যুদ্ধ শুরু করতে পারে, কেননা এবারে যুদ্ধে তারা নিজেদেরকে বিজয়ী ভাবতে শুরু করেছে। অন্যদিকে
ইসরায়েলের বেশ কিছু বিশ্লেষক ও পর্যবেক্ষক মনে করেন মিশরের গোয়েন্দা সংস্থার মধ্যস্থতায় এবার যে যুদ্ধবিরতি হয়েছে তা দীর্ঘস্থায়ী হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।